আসলে আমি যখন টেবিলের ওই পাশে ছিলাম তখনও আমি কাজ করেছি, আমার যা করার আমি করেছি। তখন নাগরিক হিসাবে আমি মামলা করতে পারতাম, প্রচণ্ড শক্তিশালী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করতাম এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার সাথে রায়গুলো আনতে পেরেছি। আপনি যদি দেখেন, এবং তখন কিন্তু আমার কোনো কর্তৃত্ব ছিল না, নাগরিক হিসেবে যেটুকুন কর্তৃত্ব সেটা ছিল। এখন আমার কিছু আইনি কর্তৃত্ব আছে। তখন যদি কর্তৃত্ব ছাড়াই শক্ত থাকতে পারি, এখন কর্তৃত্ব নিয়ে শক্ত থাকতে না পারার আসলে আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যে পরিমাণ আর্থিক সংস্থানের প্রয়োজন সেটা নিশ্চিত করা। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু সব কমিটিকেই বলেছি ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা দিতে। হাজারে হাজারে কোটি টাকার কর্মপরিকল্পনার দিকে আমরা যাচ্ছি না, বিকজ ইটস এ কন্টিনিউইং প্রসেস। হ্যাঁ, মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কাজেই আমাকে নিয়ে আমি একদমই চিন্তিত না, আমি মনে করি যে সম্ভব। কিন্তু যেখানে আমার আপনাদের কাছে যেটা পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে কাজটা শুরু হওয়া মাত্রই ফলটা দেখা যাবে না। এখন আমি আমার সচিব মহোদয় গত কোন বারে গেছিলেন আপনি? শনিবারে। গত শনিবারে 4টা নদী ধরে ধরে দেখে এসছেন, দেখেছেন যে এই যাবৎকাল দখলগুলো ভালোভাবেই মোটামুটি উচ্ছেদ হয়েছে। আর যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে নদীর পার বাধাই হয়েছে আর ইকো পার্ক হয়েছে। নদী রক্ষা তো ইকো পার্কের বিষয় না, নদী রক্ষা হচ্ছে দূষণটা নিয়ন্ত্রণের বিষয়, ড্রেজিংয়ের বিষয়, প্রবাহ নিশ্চিত করা, সেখানেও চ্যালেঞ্জ আছে। আপনি ড্রেজিং করবেন এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটারের পলিথিন। সো এইগুলো আমাদেরকে এখন ডিটেইলসটা করতে হচ্ছে। আমরা যদি ডিটেইলসটা মোটামুটি নির্ভুলভাবে করে যেতে পারি, কাজটা শুরু হোক। এবং কাজটা যখন শুরু হবে, ধরেন যদি মনে করেন যে আমি শক্ত হচ্ছি না, আপনারা আমাকে সাহস দিবেন আমি শক্ত হব, সেজন্যই তো আপনাদের সাথে মত বিনিময়। না সময়, শোনেন, সময় তো একটা কাজ শুরু করলে আমাদের সেই সময় পাওয়ারও কথা না, কিন্তু কাজটা শুরু করে দেওয়ার সময় আশা করি পাবো। এবং কাজটা এমনভাবে শুরু করব এবং আপনাদের সহায়তা এমনভাবে চাইব যে আপনারা দেন যে এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন হওয়া দরকার। জনমত কিন্তু আমি মামলা করে একা করিনি, আপনারা এগুলো রিপোর্ট করেছেন বলেই জনগণও জেনেছে যে তার নদীগুলো দখল দূষণ মুক্ত হওয়া দরকার। কাজে সেই কাজগুলো আপনাদের জায়গা থেকে আপনারা করবেন। আমি মনে করি আগামীতে রাষ্ট্র পরিচালনার যেই দায়িত্ব নিক না কেন, নদী দূষণ করেই চলে যাবে, এই দিনগুলো মনে হয় বদলাবে। এখানে হিল কাটিং পয়েন্টসগুলো ধরেও আমরা বাঁচাবো। পাহাড় না বাঁচাতে পারার পিছনে আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন পাহাড়টা কাটে তখন ম্যাজিস্ট্রেট যখন যায় সে শ্রমিকদেরকে ধরে নিয়ে আসে, কখনো পাহাড়ের মালিককে গ্রেফতার করা হয় না। পাহাড়ের মালিককে যদি গ্রেফতার করা হইতো তাহলে কিন্তু দেখা যেত এটা একটা সাড়া পড়েছে। এবং এই জন্য ডিসি মহোদয়দের কাছ থেকে আমরা মালিকদের নাম চেয়েছিলাম, তারা এখনো মালিকদের নাম দেয়। সো টু কাট ইট শর্ট, ব্যক্তিও পাহাড় কাটছে, শিল্প প্রতিষ্ঠানও পাহাড় কাটছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড় কাটছে, সেনাবাহিনীও পাহাড় কাটছে। উন্নয়নের জন্য পাহাড় কাটা যাবে না, এটাই হচ্ছে আমাদের দর্শন হতে হবে। ন্যূনতম যদি কিছু কাটতে হয় সেটা একটা রিজিড প্রসেসের মাধ্যমে যাবে। আমার মন চাইলো আমি কেটে দিলাম, আমার মনে হইলো এটা একটা উন্নয়ন প্রকল্প আমি অথরাইজ করলাম, এভাবে করে হতে পারে না। কক্সবাজারেও একটা স্টেডিয়াম হয়েছে সম্পূর্ণ পাহাড় কেটে, সেই স্টেডিয়ামে নাকি আন্তর্জাতিক মানের খেলা হবে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন তো যে সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের আদৌ একটা খেলাও কখনো হয়েছিল কিনা। তাহলে ওই পাহাড়টা কাটার কি দরকারটা ছিল? তো আমরা এই রেশনালগুলো তৈরি করছি এবং প্রতিনিয়ত কোথাও না কোথাও পাহাড় কাটার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটরা যাচ্ছে, কোথাও না কোথাও ম্যাজিস্ট্রেটরা গিয়ে সেটাকে আটকাচ্ছে। বাট এটা তো জাতির মনস্তত্ত্বে, জাতির উন্নয়ন মনস্তত্ত্বে ঢুকতে হবে যে আমরা পাহাড় আর কাটবো না। এবং যখন বলা হয় অপরিহার্য জাতীয় প্রয়োজন, তাহলে সেটা কি অপরিহার্য জাতীয় প্রয়োজন, এটাকে আমাদের ডিফাইন করতে হবে।